প্রথমে যাব ধ্বনীয় বর্ণ। ধ্বনি কাকে বলে পড়ুন। ধ্বনি শব্দের অর্থ কি? আমাদের ক্লাসের পড়া 80% আজকে আমরা ক্লাসে শেষ করব। ধ্বনি কাকে বলে? ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। আমার কথা হচ্ছে, আমি খুব সাবলীল ভাষায় আপনাকে ব্যাকরণটা বোঝানোর চেষ্টা করব, এবং আজকের ক্লাসটা আপনার ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সেটা আপনি প্রাইমারিতে ভাইবা দেন, নিবন্ধনে ভাইবা দেন, বা বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো চাকরির ভাইবাই আপনি অবতীর্ণ হন না কেন। অর্থাৎ ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলে ধ্বনি। একটা সাউন্ড করলাম, এটা মানুষ এর মুখ নিঃসৃত, কিন্তু এটাকে ধ্বনি বলা যাবে না। কেন ধ্বনি বলা যাবে না? যে এটার কোনো অর্থ নাই। বলে মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলে ধ্বনি। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে কি বলে? ধ্বনি। যেমন আমি লিখে দিলাম অ, এটা কি ধ্বনি? জি না, এটার নাম বর্ণ। কারণ কি? আমি লিখে দিয়েছি। যেটাকে লিখে দেখানো যায় সেটার নাম হচ্ছে বর্ণ, আর মুখে মুখে বললে সেটার নাম ধ্বনি। যেটাকে লিখে দেখানো যায়, লিখে দেখানো যায় সেটা কিন্তু বর্ণ, আর মুখে মুখে বললে সেটা ধ্বনি। 45তম বিসিএস এই প্রশ্ন আসছে, মানুষের ধ্বনি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? ধ্বনি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? ধ্বনি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়, এই প্রশ্নটা আসছে 45তম বিসিএস এ। তাহলে ধ্বনি সম্পর্কে সঠিক নয় তথ্য কোনটি? সেটা হচ্ছে যে ধ্বনি দৃশ্যমান। ধ্বনি দৃশ্যমান, এটা দেখা যায় না। ধ্বনিকে দেখা যায় মহবল? না স্যার, অদৃশ্যমান। ধ্বনি স্যার, দেখা যায় না। স্যার ধ্বনি, আমাদের গ্রুপে সম্ভবত স্যার 500 জনের উপরে জয়েন হতে পারতেছি না স্যার। যে আমি বুঝতে পেরেছি, আমি এটা একটু অফিসে নোটিস করেছি, দেখি অফিস কি বলে। আপনারা কয়জন স্টুডেন্ট আমি জানি না, আপনারা কয়জন স্টুডেন্ট এটাও আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। মুখ বিবোর্ডের কোথাও কোনো বাধা পাই না। মুখ বিবোর্ডের কোথাও কোনো বাধা পাই না। মুখ বিবোর্ডের কোথাও কোনো বাধা পাই না, তবে তাকে বলে হচ্ছে স্বরধ্বনি। আর যদি বাধা পাই তবে তাকে বলে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এখন আসুন, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যখন কথা বলি আমাদের এই ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর্ডের কোথাও কোনো বাধা পায়নি। মুখ বিবর্ডের কোথাও কোনো বাধা পায়নি, তবে তার নাম হচ্ছে কি? স্বরধ্বনি। যদি বাধা পাই তার নাম ব্যঞ্জন ধ্বনি। অ, আ, আপনি ফিল করবেন আমার ফুসফুস থেকে বাতাস সরাসরি বের হয়েছে, তাই এটার নাম স্বরধ্বনি। যদি বলতাম ট, চ, সামনে, ত, সামনে, প, দুই ঠোঁট মিশে, তার মানে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে। যদি বাধাপ্রাপ্ত হয় তবে তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা একটু দেখুন, পড়ুন কি লিখা। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি হবে? কোথাও না কোথাও একটু বাধাপ্রাপ্ত হবে। যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তবে তাকে কি বলে? ব্যঞ্জন ধ্বনি বলে। কোথাও না কোথাও যদি বাধাপ্রাপ্ত হয় তবে তাকে কি বলে? ব্যঞ্জন ধ্বনি। আর যদি বাধাপ্রাপ্ত না হয়, বাধাপ্রাপ্ত না হয়, তার নাম স্বরধ্বনি। ক্লাসে খুব বেশি লিখবেন না, বিশেষ করে বাংলা ক্লাসে। রেকর্ড থেকে সম্পূর্ণ লেখার সুযোগ পাবেন। আপনার কাজ বোঝা। 80% পড়া আপনাকে ক্লাসের পড়া ক্লাসে বুঝতে হবে, এটা মাথায় নিয়ে এরপরে ঢুকেন। চাকরি পেতে হলে, পরীক্ষার হলে আপনার মাথাটা যাবে, একটা নোট খাতা কখনো যাবে না। হ্যাঁ, কখনোই নোট খাতা যাবে না, সব বুঝে বুঝে পড়তে হবে। এখন আসুন, তার মানে কি কোথাও কোনো বাধা পাই না? ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা দেখেছেন কিনা? ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা কি দেখেছেন? কি হয়? কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় স্বরধ্বনি, সরি ব্যঞ্জন ধ্বনিতে বাধাপ্রাপ্ত হয়, আর স্বরধ্বনিতে বাধাপ্রাপ্ত হয় না। বাধাটা কেমন পাই? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, স্বরধ্বনি উচ্চারণে বাধাপ্রাপ্ত হয় না। অ, আপনি আমার সাথে দুই একজন উচ্চারণ করবেন। অ, আ, ও, আ, আ, বাতাসটা সরাসরি বের হচ্ছে, তাই এটার নাম হচ্ছে স্বরধ্বনি। যদি কোথাও একটু বাধাপ্রাপ্ত হয় তবে তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। যদি বাধাপ্রাপ্ত হয় তবে তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। যদি বাধাপ্রাপ্ত হয় তবে তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। যদি বাধাপ্রাপ্ত হয় তবে তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। বাধাপ্রাপ্তটা কেমন হবে? রবিউল ইসলাম উচ্চারণ করুন। ক, জিহ্বা উপরে ঠেকে। প, দুইটা ঠোঁট মিক্স হয়। ট, জিহ্বা উপরে ঠেকে। এমন বাধা পাবে না যে আপনি মরিয়া, দম বন্ধ হইয়া মরিয়া প্রমাণ করিয়াছেন যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাধাপ্রাপ্ত হয়। এত বাধা পাবে না। হালকা একটু জিহ্বা নাড়াচাড়া করার সময় বাধা পাবে, তার নাম ব্যঞ্জন ধ্বনি। আর যদি বাধা না পাই তাহলে তার নাম হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন দুই ভাবে আসে। এক, হ্রস্ব স্বরধ্বনি। দুই, দীর্ঘ স্বরধ্বনি। রবিউল, কণিকা, কণিকা উচ্চারণ করুন, দুইটা লাইন কি লিখে আছে? কণিকা, রস স্বরে অ, জি বলুন, শেষ করুন। রস্বই, রসু,
রি জি। দীর্ঘ স্বর স্বর আ দীর্ঘ ই দীর্ঘ উ এ ওই ও ও ওই ও রবিউল উচ্চারণ করুন। স্যার স্বর অ, হ্রস্ব ই, হ্রস্ব রি, স্বরে আ, দীর্ঘ ই, হ্রস্ব এ, ওই ও ও। কিছু বুঝছেন কিছু? স্যার কোথাও বাধা উচ্চারণ পায় না। করুন। উম্মে কোথাও কোনো আয়েশা। তার স্বরে অ, রস্যই, রস্য, রি, হুম স্বরে আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। উচ্চারণের 12টা বাজাইছেন। হ্যাঁ, স্বর রস রস দীর্ঘ রস দীর্ঘ রস কই দীর্ঘ কই রস কই দীর্ঘ কই অ আ ই ই উ উ একটা রস্য একটা দীর্ঘ। এখন দেখুন তো আমার দুইটা হাত কি সমান নাকি ছোট বড়? না স্যার, জি স্যার ছোট বড় না? তাহলে একটা জি স্যার। লম্বা একটা ছোট, দুটারে বলতেছেন জি না স্যার। সমান। রস্বই দীর্ঘই রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ, দুইটারে যদি সমানই বলেন তাহলে আপনি রস্ব আর দীর্ঘ লাগাইছেন কেন সামনে? তাহলে বলেন সমানই সমানই সমান সমান বলেন, তাহলে রস্ব দীর্ঘতা লাগানোর কোনো সুযোগ নাই। তাহলে এখন আসুন, রস্ব মানে কি? যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে, কম, তাকে বলে জি স্যার। রস্বস্বর ধ্বনি। আর যদি বেশি সময় লাগে তবে তাকে বলে দীর্ঘ স্বর ধ্বনি। জি স্যার। তাহলে যদি বেশি সময় লাগে তবে তাকে কি বলে? দীর্ঘ স্বরধ্বনি বলে। বেশি সময় লাগলে তাকে কি বলে? দীর্ঘ স্বরধ্বনি বলে। শেষ। এখন আসুন, এখন আমার দরকার হচ্ছে যদি এটা রস্বই হয় তাহলে সবগুলো তো একটা আরেকটার সাথে তুলনা করতে পারতেছি, তাই না? অ আ ই ই উ উ এটা কি রস্বরি নাকি দীর্ঘরি? রস্বরী। রস্বরী এটা আসলে কি রস্বরি নাকি দীর্ঘরি, কোনটা? ই, রি এটা কি আসলে কোন রিটা হতে পারে আপনার মতে, রস্বরি নাকি দীর্ঘরি? আমি আপনাদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় নামে একটা বই আছে, বর্ণপরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় নামে একটা বই আছে, এই বইটার সাথে একটু দেখাচ্ছি। এখানে কয়েকটা বর্ণ আছে, আপনারা একটু দেখবেন, দেখা যায় কিনা একটু জানাবেন আমাকে। এখানে রি দেখা যায়? রি, জি জি স্যার। স্যার। জি স্যার এটা কি? রি এর নিচে একটা রিকার আছে না? জি স্যার। জি দীর্ঘ স্যার এটার নাম হচ্ছে দীর্ঘ রি। এটার নাম রি, হচ্ছে দীর্ঘ রি। রি একটা রস্ব রি, একটা দীর্ঘ রি, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব এই ডিস্টার্ব করেন, দুষ্টামি করেন কেন? একজনকে রেকর্ড করতে চান, এই রেকর্ড হচ্ছে ওটু, আপনার রেকর্ড করার দরকার নেই, রেকর্ড পাবেন। আপনি কি ভাবছেন স্যার ক্লাস করতেছে আমি রেকর্ডটা করে রেখে দিই, হ্যাঁ আমি পরের বার শুনবো না? এমনি শুনতে পারবেন, রেকর্ড ক্লাস আজীবন পাবেন। এটা কারা কারা দেখছেন? সি লি, জি স্যার লি দেখছি। লি লি রস্বর লি, রস্বর লি। রস্বলি এটার নাম কি? দীর্ঘ লি, দীর্ঘ লি, দীর্ঘ লি। বুঝতে পেরেছেন? দীর্ঘ লি। এখন আসুন, এই বর্ণগুলো আগে একটা সময় ছিল, হিন্দু ধর্মে যারা আছেন এরা বুঝতে পারবেন। অং ছাত্র অং অধ্যয়ন অং তপং অং 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 অং, এটা যারা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ পড়ে, সংস্কৃততে এখন আছে, আগে ছিল এখন নাই। এখন আসুন, এদেরকে বলে হচ্ছে কি? দীর্ঘ রি। হিন্দু ধর্মে একজন হাত তোলেন তো, কাকে মিউট করবে হিন্দু ধর্মের? ক্যামেরা অফ করা থাকলে মিউট হওয়ার সম্ভাবনা নাই। ক্যামেরা অফ থাকলে আপনাকে মিউট করার সুযোগ আমার থাকবে না। হিন্দু ধর্মের কে আছেন, আমি কারে খুঁজে পাবো? হুম, বিপদ। এই হাত তোলেন, এই হাত নামান। পরিতোষ রায়, পরিতোষ, জি স্যার, নমস্কার স্যার। পরিতোষ, জি স্যার। প্রীতি। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এই বর্ণে দেখছেন জীবনে কোনোদিন? আপনি উচ্চারণ শুনছেন অং 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 অং? জি স্যার, জি স্যার। আপনাদের ধর্মগ্রন্থ যখন পুরোহিতরা পড়ে তখন দেখবেন এই জি বর্ণের স্যার, উচ্চারণ আছে অং 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 অং। আছে স্যার, দেখছি স্যার, পড়েছি স্যার। হ্যাঁ, আসিনুর স্যার, আপনার পরিচয় তো জানলাম না, পরিচয় জানা লাগবে না, খালি ক্লাস করেন। আমার পরিচয় জেনে লাভ নাই। আসিনুর, আমার নাম ফুজাইল।
আপনাদের রুটিনে লিখে আছে নাম, এতটুকু পরিচয় জানলে এনাফ। এর বাইরে কোনো পরিচয় জানা দরকার নেই। আমি আপনাকে কতটুকু পড়াচ্ছি, কেমন পড়াচ্ছি, এটা হচ্ছে পরিচয়। এর বাইরের পরিচয় দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, এখন আসুন। এখন হচ্ছে রি, একটা হচ্ছে হ্রস্ব রি, একটা হচ্ছে দীর্ঘ রি, একটা হ্রস্ব রি। সবার ক্যামেরা অন করতে হবে এটাও কথা না, যারা জব করেন অফিসে আছেন ওদের করা দরকার নাই, কমেন্টে লিখবেন। হ্রস্ব রি, দীর্ঘ রি, হ্রস্ব স্বর। হ্রস্ব স্বরবর্ণ কয়টি? 4টি। আর দীর্ঘ স্বরবর্ণ কয়টি? 7টি। বাকি সবগুলো দীর্ঘ। 4টা হচ্ছে হ্রস্ব স্বর, বাকি সবগুলোকে বলে কি বর্ণ? দীর্ঘ স্বরবর্ণ। দীর্ঘস্বর। দীর্ঘ। শেষ। এরপরে যাবেন পার্ট 2, মৌলিক স্বরবর্ণ। মৌলিক মানে যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। যৌগিক মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। যৌগিক মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। যৌগিক মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। যেমন ওই, এই ওই বর্ণটাকে উচ্চারণ করার সময় দুইটা বর্ণ লাগবে। অ রসি ওই, এটাকে উচ্চারণ করতে কি বর্ণ লাগে? অ রসু ঔ, 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 ওই, ওই, ওই। হ্যাঁ, একজন পড়তেছেন, পড়া যাবে না, নিজেকে আনমিউট অপশনে চাপ দেন। এখানে 600-700 ছেলে মেয়ে আছেন, ডিস্টার্ব করা যাবে না। যদি আপনি পড়তে চান, আনমিউট অপশনে একটা চাপ দিবেন, আপনার এখানকার কোনো সাউন্ড আমার এখানে আসবে না। এখন আসুন, ওই এবং ও উচ্চারণ করতে আলাদা আলাদা কয়টা বর্ণ প্রয়োজন? দুইটা। বলুন, আলাদা আলাদা কয়টা বর্ণ প্রয়োজন? দুইটা বর্ণ প্রয়োজন। আলাদা আলাদা দুইটা বর্ণ প্রয়োজন। কি কি দুইটা বর্ণ প্রয়োজন? হ্রস্ব ই অ এবং হ্রস্ব ই, অ হ্রস্ব উ, হ্রস্ব উ। অ হ্রস্ব ই, অ হ্রস্ব উ। তাই এই দুইটা বর্ণকে কি বর্ণ বলে? যৌগিক স্বরবর্ণ বলে। মৌলিক স্বরবর্ণের সংখ্যা 6টি। যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক স্বরবর্ণ। আর যৌগিক, যৌগিক মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় তাকে বলে যৌগিক। যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় তাকে বলে যৌগিক। যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে? মৌলিক। মৌলিক স্বরবর্ণের সংখ্যা কয়টি? 6টি। মৌলিক স্বরবর্ণের সংখ্যা 6টি। 6টি। আর যৌগিক তো বুঝতে পারছেন, একটাকে ভাঙলে দুইটা বর্ণ পাই। এই দুইটা বর্ণ ছাড়া এটাকে উচ্চারণ করা সম্ভব না। এই দুটা বর্ণ ছাড়া এটাকে উচ্চারণ করা সম্ভব না। তাই এটাকে বলা হয় কি? যৌগিক। যেহেতু যৌগিক, যেহেতু যৌগিক আর মৌলিক এই দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে কি মৌলিক। একটা হচ্ছে যৌগিক, একটা নাম হচ্ছে মৌলিক। বর্ণ, একটা হচ্ছে ধ্বনি। বর্ণ আর ধ্বনির মধ্যে পার্থক্য কি? কেউ ধ্বনি কে বলবেন? মুখে উচ্চারিত বর্ণ হয়। আর ধ্বনির মধ্যে পার্থক্যটা, এসিটা বন্ধ করো। মৌলিক আর যৌগিক দুটার মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে ভাঙ্গা যায়, একটা হচ্ছে ভাঙ্গা একটা যায় ভাঙা যায় না। না। এই হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে ভাঙ্গা যায়, একটা হচ্ছে ভাঙ্গা যায় না। না। তাহলে ধ্বনি, বর্ণ মানে যেটাকে লিখে দেখানো যায়, আর ধ্বনিকে লিখে দেখানো যায় না। মৌলিক স্বরবর্ণ 6টা। এই 6টাকে যদি লিখে দেই তখন 6টাই হবে বর্ণ। আর 6টাকে যখন মুখে মুখে বলি তখন 6টাই কি হবে? ধ্বনি। বলুন, 6টাই কি হবে? ধ্বনি হয়ে যাবে। এর সাথে আরেকটা ধ্বনি অ্যাড হবে, তার নাম হচ্ছে এ। এই ধ্বনিটা আমি যাকে বলি উনি উচ্চারণ করবেন। আমি একটা শব্দ লিখে দিলাম, এই শব্দটা উচ্চারণ করবেন। কে করবেন? পরিতোষ। হ্যাঁ, পরিতোষ কই আছেন? আপনাদেরকে যাকেই মিউট করি 1 সেকেন্ডে উনি আনমিউট হয়ে বসে থাকেন কেন? তাহলে আপনাকে মিউট করলাম কেন? বারবার কি আলাদা আলাদা? প্রীতিকে মিউট করছি নাই? হ্যাঁ, সঞ্জিদ আল মামুন ওনাকেও মিউট করছি নাই? পরিতোষকে করেছি নাই? তাহলে আপনাকে মিউট কেন করেছি? আমি 3জনকে মিউট করবো যারা এই মুহূর্ত থেকে আমার সাথে সার্বক্ষণিক কথা বলবেন। হ্যান্ড রেস অপশন থেকে চলে যান। চলে গেলে কেমনে পাবো আমি? উম্মে আয়েশা আপনি মিউট না? কনিকা মিউট না? জি স্যার। তাহলে কথা বলেন না কেন? রবিউল? জি স্যার, আমার সাউন্ড হচ্ছিল সাইডে, এই জন্য আমি আনমিউট করে না, যখন রেখেছি। প্রশ্ন করি সেটা তো উত্তর দিবেন। জি স্যার। জি স্যার। এবার আসুন, আয়েশা বলুন এইটা কি লিখছি? ল এ খা। কনিকা বলুন। ল একা। তারপরে বলুন মহবুল। লেখা। হ্যাঁ, লেখা লেখা। আপনার বাপের জন্মে কোনোদিন দেখছেন এমন কোন শব্দ আছে বইয়ের মধ্যে? জি না না, স্যার, মধ্যে এমন দেখি কোন নাই। শব্দ দেখছেন? জি না। জীবনেও দেখেন নাই। কেন দেখেন নাই? শুনেন, আপনি যত বড় এমএ পাশই করেন না কেন, প্রাইমারি স্কুলে যখন শিক্ষক হবেন, যেই দিন জয়েন করবেন, ওই দিন আপনার হেডমাস্টার স্যার নিয়ে আপনার কার সাথে পরিচয় করাবে জানেন? সবচেয়ে জুনিয়র বাচ্চা কাচ্চা পোলা পান, এই যারা শিশু শ্রেণী, স্যার এদেরকে পড়ান।
হাতে গিয়ে পড়াবেন বাবা পড়ো লয়ে খা লয়ে খা, পরে বাচ্চা কাছে উল্টা আপনার শিখে দিবে স্যার এটা তো লয়ে খা না, এটার নাম হচ্ছে লেখা লে এ। বলুন এটার নাম কি? লেখা। লেখা। উচ্চারণের সময় একটু লম্বা করে বলবেন লয়ে খা। এই এ ধ্বনি, এই 6টা বর্ণ যখন আমরা লিখে দেখি, লিখে দেখাতে পারি, এই 6টা হবে বর্ণ। এই 6টাকে যখন আমরা মুখে মুখে বলি তখন এই 6টাই হবে ধ্বনি। তাহলে বাংলায় মৌলিক স্বরা ধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, মৌলিক স্বরা বর্ণের সংখ্যা হচ্ছে 6টি। 6টি। মৌলিক স্বরা বর্ণের সংখ্যা 6টি আর মৌলিক স্বরা ধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। মৌলিক 7টি, স্বরা জি বর্ণের স্যার। সংখ্যা হচ্ছে 6টি আর 6টি। মৌলিক স্বরা ধ্বনির সংখ্যা কয়টি? 7টি। 6টি। 7টি। অতিরিক্ত ধ্বনি কোনটা? এ। এ। অতিরিক্ত ধ্বনি কোনটা? এ। অতিরিক্ত ধ্বনি হচ্ছে এ। এ। অতিরিক্ত ধ্বনি হচ্ছে এ। এ। অতিরিক্ত ধ্বনি হচ্ছে এ। এ। আচ্ছা এখন আসুন এই অতিরিক্ত ধ্বনিটা খেয়াল করবেন। এই অতিরিক্ত ধ্বনিটাকে কি বলে? এ ধ্বনি বলে। এখন আসুন, এখন আমরা যে বিষয়টাকে বলতে চাচ্ছিলাম সেটা খেয়াল করুন। সেটা হচ্ছে কি মৌলিক স্বরা বর্ণ এবং হচ্ছে মৌলিক স্বর ধ্বনি, যৌগিক স্বরা বর্ণ এবং যৌগিক স্বর ধ্বনি। শেষ। তাহলে মৌলিক স্বরা বর্ণ কয়টি? 2টি। আর মৌলিক স্বরা ধ্বনির সংখ্যা 25টি। মৌলিক স্বর বর্ণ 6টি আর ধ্বনি 7টি। যৌগিক স্বর বর্ণ 2টি, ধ্বনি 25টি। কি কি ধ্বনি? তুমি বাড়ি যাও, জটাকে কেটে দিলে কি থাকে? আও। আমি বাড়ি যাই, জটাকে কেটে দিলে কি থাকে? আই। আই। এই তাই না? এই আই। টাইপের ধ্বনি আছে 25টা। কি কি জানা দরকার নেই। পার্ট 3, পার্ট 3-তে যাবেন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। 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 কার আছে 10টি বর্ণের। জি। আকার, রসইকার, রসুকার, ওকার, ওকার। একটা বর্ণের কান নাই, সেটাকে বলে অ। অকে বলে অকার। লীন বর্ণ। বলুন অকে কি বর্ণ বলে? লিন বর্ণ। লিন লিন বর্ণ। বর্ণ। কারণ এই অবর্ণটা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে। চ, অ, প, অ, ল, অ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে। তাই এটাকে বলা হয় কি বর্ণ? লীন বর্ণ। লিন বর্ণ। তাই এটাকে বলে কি বর্ণ? লিন বর্ণ। লীন বর্ণ বলি। তাই এই অবর্ণটাকে কি বলে? লীন বর্ণ বলে। এই অবর্ণটাকে বলে লীন। পার্ট আমরা যাব ব্যঞ্জন বর্ণ। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। এমন বাধা পাবে না যে আপনি মরিয়া প্রমাণ করিয়াছেন দম বন্ধ হইয়া ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাধাপ্রাপ্ত হয়। হালকা একটু জিহিবাতে বাধা পাবে, তার নাম ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির মধ্যে প্রথমেই 25টা বর্ণ আছে, ডানে বামে উপরে নিচে 4 বাহু সমান। যার 4 বাহু সমান তারে আমরা অঙ্কের ক্ষেত্রে বলি বর্গ, আর এই বর্ণগুলোকে বলি বর্গীয় বর্ণ। বর্গীয়। বর্গীয় বর্ণ বলি। এই বর্ণগুলোকে কি বর্ণ বলি? বর্গীয় বর্ণ। বর্ণ বলি। বর্গীয় বর্ণ বলি এই বর্ণগুলোকে। এখন আসুন এই বর্গীয় বর্ণের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণকে উঠিয়ে দেব। এই লাস্টের সারিটাকে বলে নাসিক্য বর্ণ। কেন? যে ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হয় তাকে বলে হচ্ছে নাসিক্য বর্ণ। যে ধ্বনি উচ্চারণে কি করে? নাক দিয়ে বাতাস নাক বের হয়। দিয়ে বাতাস বের হয় সেগুলো নাসিক্য বর্ণ। একজনের লিখছেন স্যার এইগুলো কি পড়ে নোট করব না লেকচার শিটে পাবো? 1, লেকচার শিটে পাবেন। 2, রেকর্ড পাবেন। 3, মন চাইলে নোট করেন, তবে বুঝতে হবে। যদি মনে করেন আপনি বুঝতে গেলে নোট করতে গেলে বোঝা হচ্ছে না, তাহলে ওই নোট করা যাবে না। যে নোট করলে আপনার বোঝা হবে না। ক্লাসের পড়া ক্লাসে আমার 80% শেষ করে নিতে হবে আপনার, যে কোনো স্যার মূল্যে প্রাইমারি 80% শেষ। ডাইজেস্ট ক্লাস থেকে কি পড়া যাবে? জি না আমি তো লেকচার শিট এখনো কিনি নাই আবার বলুন। বা অর্ডার। স্যার প্রাইমারি ডাইজেস্টার থেকে পড়া যাবে? জি পড়া যাবে। জি স্যার। স্যার ডাইজেস্ট ক্লাসের বিজ্ঞাপনে আপনাকে প্রথম দেখেছি কে? এই যে নাম নাই, কি একটা যন্ত্রণা। হ্যাঁ, এই আপনারা বেনামি মানুষ করতে আসছেন, হ্যাঁ? নাম নাই কেন আপনার? আপনার নাম হচ্ছে বিভু। নাম হচ্ছে বিভু। কি একটা যন্ত্রণার মধ্যে আছে আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, নাম নাই কেন? কেন নাম থাকবে না? আপনারা কি অশিক্ষিত মানুষ নাকি মূর্খ মানুষ নাকি পড়ালেখা করেন না এমন মানুষ? কোনটা? এখন আসুন আমি প্রথমে যাচ্ছি, উচ্চারণ করবেন আয়েশা। জি স্যার। নাসিক্য বর্ণ 5টা উচ্চারণ করুন। উমো, হুম। ইয়, মূর্ধন্য, সরি স্যার, দন্তন্য, মূর্ধন্য, ম। আবার বলুন। বলে ফেলছি। স্যার উমো, ইয়, মূর্ধন্য, দন্ত, স্যার দন্তন্য, মূর্ধন্য, ম। কণিকা। স্যার উও ইও মূর্ধন্য
দন্তন্য ম। রবিউল, স্যার ও নিয় মূর্ধন্য দন্তেন্য ম। যিনি লাস্ট কমেন্ট করছেন, স্যার আমাকে কথা বলার সুযোগ দিন, ওনার নাম কি দেখুন? ওনার নাম হচ্ছে 1IPTZLYHIFX6F স্যার টাকা লাগে না। 302S, এটা নাম? স্যার ভুলে যাব পড়া। হ্যাঁ, নাই ক্যামেরা, নাই নাম, আমি আপনাকে কেমনে সুযোগ দিব? আসলে কি আপনি মানুষ না অন্য কিছু, এটাও তো আমার জন্য ভয়ঙ্কর, এটা বোঝাটা কঠিন। স্যার মানুষই হবে। সঞ্জিত হাত তোলেন, সঞ্জিতের মিউট করে দিছি, সঞ্জিতের খবর নেই, কি একটা বিপদে আছে এর নিয়ে। হাত তুলে দেই, একটু পরে হাত নামায় ঘুরেন ফিরেন, এটা কি আপনার নিজের হাত যে আপনি হাত তুলে কথা বলতে কষ্ট হচ্ছে? স্যার এই জন্য আমি হাত নামায় ফেলাইছি। সঞ্জিত, আপনার হাত নামায়া ঘুরতেছেন, ঘটনা নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনারা বলছি হাত তোলার আপনারা একটা চাপ দিবেন, এখন না এতক্ষণ আপনি তো ঘুরেন ফিরেন হাত নামায়া। আমাকে স্যার শোনা যায় না এটা এতক্ষণ। বলুন, আপনি 5টা বর্ণ উচ্চারণ করুন। স্যার মূর্ধন্য দন্তন্য ম। আবার বলুন। নিয় মূর্ধন্য দন্তন্য ম। নাক কই আপনার? সঞ্জিত, আপনার সাথে কি আসলে নাক আছে নাকি নাক নাই? আছে তো স্যার। হ্যাঁ, আপনি কি প্রমাণ করলেন যে আমার সাথে কোনো নাক নাই? তো নাসিক্য না বর্ণ স্যার। উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হবে, তাহলে আপনার নাক গেল কই? কোনো মতেই তো আপনার নাক নাই। আপনারা যে কজন উচ্চারণ করেছেন কারোর সাথেই নাক নাই, কেন? নাক ছাড়া সবাই কই থেকে আসছেন আমার ক্লাসে? হ্যাঁ, বল, নাক দিয়ে উচ্চারণ করবেন, তাহলে উপায় নাই। ও ইয় ন ন ম। হ্যাঁ সুমি, আখি উচ্চারণ করুন, আসলে লাভ নাই। আখি ইসলাম। আপনাদেরকে আমি র্যান্ডমলি উচ্চারণ করে দিচ্ছি, র্যান্ডমলি। আমি জানি কিছুটা মিস্টেক হবে, কিছুটা ভুল হবে, ভুল হলে ভুল হিসেবে নেওয়া যাবে না। আমার একটু ঠান্ডা পেয়েছে, এখনো ভালো হয়নি, এই জন্য আমার উচ্চারণ করাটাও একটু কঠিন হবে, কারণ নাক ক্লিয়ার না থাকলে এটা উচ্চারণ হবে না। এটার উচ্চারণটা হচ্ছে ম, ম, ন, ন, অ, ইয়ং। ম, ম উচ্চারণের সময় বোঝা যাবে যে আমার সাথে নাক আছে। ম, ম, ম। মোহাম্মদ শহীদ দিবস। ভাই, আপনার নাম জীবনে প্রথম শুনলাম। মোহাম্মদ শহীদ মিয়া পাইছি, শহীদুল ইসলাম পাইছি, কিন্তু আপনার নাম মোহাম্মদ শহীদ দিবস। আপনি একটু হাত তোলেন, আপনার সাথে একটু কথা বলি, পড়ে পড়ালেখা যান। মোহাম্মদ শহীদ দিবস। জি বাবা। তুমি মন্ডল, ক্যামেরা অফ আপনার। মোহাম্মদ শহীদ দিবস, হাত তুলেন। মোহাম্মদ শহীদ দিবস, কি একটা নাম রে বাবা! এটা কি আসলে আপনার নাম, নাকি আপনি নিজের একটু ব্যতিক্রম ধর্মী প্রকাশ করার জন্য এটা লিখছেন? মোহাম্মদ শহীদ দিবস, হাত তোলেন। আছেন? না, এখন হাত তোলেন নাই আপনি। মোহাম্মদ শহীদ দিবস। আজকে আপনারা করবো প্রশ্ন, ইচ্ছে মতো প্রশ্নগুলো করব। কোন কোন দিনকে শহীদ দিবস বলে? শহীদ কারা? আপনি কয়জনকে চিনেন? আসলে কি আপনার নাম শহীদ দিবস কেন? এই ছেলে আর নাই। শহীদ দিবস, হাত তুলুন। শহীদ দিবস। নাই, এখন শহীদ দিবস হারাইছে। শহীদ দিবসে কমেন্ট করতে চান, নামাজের বিরতি দিবেন কিনা? ভালো কথা, নামাজের বিরতি চাইছেন, ভালোই, চাইতেই পারেন, কিন্তু আপনার নাম শহীদ দিবস হইলে কি করে? শুধু মোহাম্মদ শহীদ মিয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদ থাকতেই পারে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু নামের শেষে দিবস যুক্ত হয়, এটা জীবনে আমি প্রথম দেখলাম। এখন আসুন, নাসিক্য বর্ণ উচ্চারণ করুন। এবার উচ্চারণ করবেন কে? বিজলি। নাসিক্য একজনের হয়নি। আপনাদের উচ্চারণ শুনে আরো গল্প মনে পড়লো, বানর আর কুমিরের। হ্যাঁ, কুমির বানরকে নদী পার করে তখন বলছিল, বন্ধু পাইছি আজকে তোরে, কলিজাটা খাবো। সে বলছিল, আরে বন্ধু, আমার কলিজা তো জাম গাছে। আপনার অবস্থা এরকম যে আপনার নাক আজকে আপনার সাথে নাই, আরেকবার ইতে রেখে আসছেন। বিজলি উচ্চারণ করুন। ইয় ন দন্ত ন ম। দন্ত কই পাইছেন? আমি কি দন্ত বলেছিলাম একবারও? না স্যার। আপনারা সবাই মানুষ, এরপরে একটা শ্রেণীর ছেলে, একটা শ্রেণী মেয়ে। বলুন বলুন বলুন, নাসিক্য বর্ণ কোনগুলো? নাক দিয়ে যেগুলো উচ্চারিত হয়, হয় নাই? আবার বলুন। সঞ্জিত, এবার ঠিক করে বলুন। সঞ্জিত জি স্যার। বলুন, নাসিক্য নাক দিয়ে বলবেন।
স্যার উ ইয় মূর্ধন্য ম দন্তন্য এই ম মূর্ধন্য আমি বলেছিলাম ন স্যার একটু মূর্ধন্য ন দন্তন্য বানান। অ ইয় ম হয় না, স্যার। ম নাক দিয়ে উচ্চারণ হবে। এগুলো স্যার প্র্যাকটিসের ব্যাপার স্যাপার তো স্যার। আপনি সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ুন, উচ্চারণ ঠিক করে পড়বেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আইনের উচ্চারণ কোত্থেকে করছেন? স্যার এটা ওই হলকের মধ্যখান হতে আইন উচ্চারিত হয়েছে। এটাও মাখরাজ, এটাও মাখরাজ। জি স্যার। আলহামদু, এখানে হা চিকন করছেন কেন? আলহামদু বললে অর্থ যে উল্টায়া, অর্থ যে উল্টাই যাবে। উল্টায়া। হ্যাঁ, জি স্যার। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে যদি আপনি কুল মোটা না করেন, কলকলা না করেন, অর্থের কি হবে এটা বলেন। যদি অর্থ বলেন চেঞ্জ হয়ে যাবে স্যার। কুল হুয়াল্লাহু আহাদ, এটার অর্থটা কি বলেন? সঞ্জয় তোমাদের সে পড়ছেন জি স্যার। কুল হুয়াল্লাহু আহাদ হবে স্যার। কুল না? আমি এখানে একজন কল্পনা ধরেন করতে হবে। ভুল করে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে তার অর্থটা কি হবে? কুল অর্থ কি আরবিতে? কুল অর্থ স্যার বলো। কুল অর্থ হলো বলো। কুল অর্থ বলা, কুল বলা, অর্থ জি কি? কুল অর্থ খাওয়া, খাওয়া। জি স্যার। কুল অর্থ খাওয়া। তুমি খাও আল্লাহ এক। হ্যাঁ, এখন জি না কি স্যার। কি কি উচ্চারণটা আপনি করছেন নামাজের মধ্যে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এখন যদি বলি আপনি উচ্চারণ পারেন না কেন? স্যার আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। বলছে আপনার স্কুল কলেজে পড়তে? দুনিয়াতে কেউ কোনোদিন বলছে, কোনো ধর্মগ্রন্থে বলছে স্কুল কলেজে পড়ো? তাহলে তোমার মাফ। কুল হুয়াল্লাহ রে বানাবা, কুল হুয়াল্লাহ। তুমি আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক। কুল মানে আপনি বলুন, আর কুল মানে আপনি খান। বলারে জি। আপনি খান বানাইছেন। এখন এই উচ্চারণের জন্য কে কারে ধরবে? জি স্যার। এখন আসুন, বাংলাও একই অবস্থা, উচ্চারণ ঠিক করে নিতে হবে। তবে উচ্চারণের ভঙ্গিমাটা একটু বোঝেন। রেকর্ড থেকে এক দুইবার প্র্যাকটিস করলে সব হয়ে যাবে। উচ্চারণের রেকর্ড থেকে আপনারা আরো এক দুইবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এমনিতে সব হয়েছে। নাসিক্য বর্ণ মানে কি? যে ধ্বনি উচ্চারণে আমাদের নাক দিয়ে বাতাস বের হয় তাকে বলে নাসিক্য বর্ণ। নাক দিয়ে বাতাস বের হলে তাকে কি বলে? নাসিক্য বর্ণ বলে। হ্যাঁ, এখন আসুন, যে ধ্বনি উচ্চারণে আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলে ঘুষ, ঘুষ বর্ণ। অনুরণিত না হলে তাকে বলি অঘুষ। অনুরণিত মানে কি? স্বরতন্ত্রে মানে গলার গোড়া থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত প্রত্যেকটা প্রত্যঙ্গ। অনুরণিত মানে ভাইব্রেট। যদি মুখের মধ্যে জিহ্বার গোড়ার মধ্যে একটু কম্পন হয় তবে তাকে বলে ঘুষ। আর যাকে উচ্চারণ হয় না তাকে বলে অঘুষ। এখন আসুন, যে ধ্বনি উচ্চারণে জিহ্বার গোড়ায় স্বরতন্ত্রীটা অনুরণিত হবে, আপনাকে একটু ভাবতে হবে একটা বিষয়, কোথায় জিহ্বার গোড়া কাঁপে, কোথায় কাঁপে? উচ্চারণ করুন। আগে আমারটা শুনবেন। ক খ গ ঘ, ক খ গ ঘ, ক খ গ ঘ, চ ছ জ ঝ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, প ফ ব ভ, প ফ ব ভ, প ফ ব ভ। বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পেরেছেন কিনা? স্যার আরেকবার পড়েন, আরেকবার পড়েন স্যার। আপনারা নিজেরা পড়েন, নিজেরা পড়েন, ফিল করেন, আমি বলবো, আপনারা পড়তে থাকুন। অঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ দ ধ প ফ ব ব ঘ চ ছ জ ঝ ট ঠ জ ঝ ট ট ড ব ঘ ত থ ছ জ ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ ব ব ভ ব হ্যাঁ বুঝেছি স্যার। মনে হচ্ছে অনেক বুঝেছি। একটা হয় না। কোন দুইটাতে কম্পন সৃষ্টি হয়? গলার মধ্যে প্রথম দুইটাতে কম্পন সৃষ্টি কম হয় না পরের দুইটাতে কম হয়? প্রথম দুইটাতে বেশি নাকি পরের দুইটাতে বেশি? যে ধ্বনি পরের উচ্চারণে দুইটা, পরের দুইটাতে বেশি স্যার। পরের দুইটাতে স্যার। আপনাদেরকে নিয়ে আর পারলাম না। দেখুন 10 মিনিট আপনাদের সবাইকে মিউট করে দিলাম, দেখবেন পারিপার্শ্বিক অবস্থাটা কেমন হয়। 10 মিনিট সবাই মিউট, 500 জন ধরেই মিউট, 500 জন আর এখানে 200, 700 জন সবাই মিউট, সবাই মিউট। প্রয়োজন ছাড়া কথা বলবেন না, প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। তাহলে দেখুন, যে ধ্বনি উচ্চারণে আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলে ঘোষ, অনুরণিত না হলে অঘোষ। ক খ গ ঘ, ক খ এর চাইতে গ ঘ এখানে বেশি সাউন্ড তৈরি হয়। ডাবল আসতেছে।
স্যার আনমিউট করে দেন। শুনতে পাচ্ছি না করে কোনো কিছু বুঝতে পারি না। তার আনমিউট করে দেন। আনমিউট করে দেন। স্যার কিছুই বুঝতে পারি না স্যার। স্যার বোঝা যায় না। আমি তো জানতাম এই ঘটনা ঘটাবেন, এই জন্য তো আপনাদের সবাইকে করে আমি 2-3 জনকে দিয়েছি। আপনারা 2-3 জনকে দিয়েছি যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা শুধু এটা জানার জন্য। উদ্দেশ্য সবাই ক্লাসে এসে কথা বলবে এটা সুযোগ নাই। এটা অফলাইন ক্লাস থাকতে সম্ভব ছিল, এটা অনলাইন। আর আমি অনলাইনকে অনলাইনের মধ্যে রাখি না, অফলাইনে নিয়ে যাই, এটা একটু মাথায় রাখবেন। যদি পরের দুটা, প্রথম দুটা ক খ গ ঘ প ফ ব ভ, পরের দুইটাতে কম্পন বেশি হয় তাই এটাকে বলে কি বর্ণ? ঘোষ বর্ণ। আর প্রথম দুইটাতে কম্পন কম হয় তাই এদেরকে বলে অঘোষ বর্ণ। এরপরে যাবেন অল্প প্রাণ মহাপ্রাণ। যে ধ্বনির উচ্চারণে আমাদের ফুসফুস তালিকা বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলে মহাপ্রাণ, আর স্বল্পতা থাকলে অল্প প্রাণ। আপনাকে ফিল করতে হবে, প্রশ্ন উল্টে পাল্টে দিবে। সবাই হাতের তালু মুখ থেকে 1/2 ইঞ্চি দূরে রাখবেন। যেটার বাতাস হাতে পান সেটার নাম মহাপ্রাণ, আর হাতে না পেলে তাকে বলে অল্প প্রাণ। হাতে পেলে তার নাম মহাপ্রাণ, হাতে না পেলে তার নাম অল্প প্রাণ। যেটার বাতাস হাতে পাবেন সেটা মহাপ্রাণ, আর যেটার বাতাস হাতে না পাবেন তাকে বলে অল্প প্রাণ। দেখুন ক খ ক খ গ ঘ গ ঘ চ ছ জ ঝ জ ঝ ট ঠ ড ঢ ট ঠ ড ঢ প ফ ব ভ প ফ ব ভ। কোনটার বাতাস হাতে পান আরো 2 মিনিট উচ্চারণ করুন, এরপরে কমেন্টে লিখবেন প্রথমটা না দ্বিতীয়টা, কোনটার বাতাস হাতে পান, প্রথম না দ্বিতীয়। ক খ ক খ জোরে বের হলে মহাপ্রাণ, এই লাইন পুরোটাই মহাপ্রাণ। গ ঘ জোরে বাতাস বের হয় মহাপ্রাণ। আপনি টেকনিক ধরেন বর্গীয় তৃতীয় আর চতুর্থ বর্ণ মহাপ্রাণ, প্রথম আর তৃতীয় বর্ণ অল্প প্রাণ, প্রথম আর তৃতীয় বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ বর্ণ মহাপ্রাণ, লাস্টে সারি নাসিক্য। আর প্রথম দুটো অঘোষ, পরে তিনটা হচ্ছে কি ঘোষ। যে ধ্বনি উচ্চারণের সময় আমার জিহ্বা দাঁতকে স্পর্শ করে তাকে বলে দন্তবর্ণ। ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য। দাঁতকে স্পর্শ করলে তাকে বলে দন্তবর্ণ, দাঁতকে স্পর্শ করলে তাকে বলে দন্তবর্ণ। উচ্চারণ করবেন রবিউল কণিকা, রবিউল কণিকা অনু। ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য। অনু উচ্চারণ করুন। ত থ দ ধ দন্তন্য। হ্যাঁ উচ্চারণ হয়েছে। আপনার জিহ্বা কোথায় গিয়েছে? কোথায় ছিল জিহ্বা? বা উপরে ইয়ে লাগছে। দাঁতে দাঁতে। লাগছে, উপরের পাটির উপরের দাঁতে না দাঁতে। নিচের পাটির দাঁতে? উপরের পাটের দাঁতে। উপরে বাড়ি যাতে। কেমন লাগবে এটা? উপরের না নিচের পাটি? উপরের উপরের পাটে। উপরের পাটি। উপরের পাটি থেকে উচ্চারিত হলে তাহলে তাকে বলি দন্তবর্ণ। একজন লিখছেন নিচের পাটি। কিডা কিডা নিচের পাটি থেকে দন্তবর্ণ আসে? নিচের পাটি থেকে উচ্চারণ করে আমার শোনান। উচ্চারণ হবে? নিচের পাটি থেকে না, কোনো মতে উচ্চারণ করা সম্ভব? এটা পরীক্ষায় আসছে, প্রাইমারিতেও আসছে, দন্ত বিসিএস আসছে একবার। দ্বিতীয় বর্ণ দন্ত বর্ণ, উপরের পাটির দাঁত তা থা দা ধ, উপরের পাটির দাঁত থেকে আসবে তাই এটাকে বলে দন্তবর্ণ।